আমাদের পড়াশোনা কোন পর্যন্ত হয়েছিল? এগুলো পড়াইছিলাম, ডাই সাইজিং মেশিন অফ ডেনিম, হাই প্রেসার সাইজিং, মনে আছে কারোর? কি সাইজিং? সাইজিং ফল্টস, তা তো তোমাদের ছিল শেষ, আর ক্লাস নিতে কখন? আর দুইটা ক্লাস নিবো বড় জোর, অসুবিধা নেই। লুমিং এ বেশি সময় লাগবে না, এক ক্লাসই হয়ে যাবে, না হয় বড় জোর অল্প কিছু লাগবে, এক এক ক্লাসের একটু উপরে লাগতে পারে। সাইজিং মেশিন দেখাইছিলাম, ভেক্টরস এফেক্টিং, এই যে এখানে ছিল না, ফল্টস অফ সাইজিং। আচ্ছা, আর বাকিগুলো তো অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য সাইজিং প্যারামিটার, যে সমস্ত ফ্যাক্টর গুলো সাইজিং এর প্যারামিটারকে ইনফ্লুয়েন্স করে, এর মধ্যে ছিল যেমন টাইপ অফ ইয়ার্ন, স্পান অর ফিলামেন্ট, মানে কি টাইপের ইয়ার্ন আমরা ইউজ করতেছি। এরপরে স্পান ইয়ার্নের যে সমস্ত প্যারামিটার ছিল, যেমন টুইস্ট টিপিআই যা ছিল, কাউন্ট, কোন কাউন্টের ইয়ার্ন ইউজ করছি, ফাইবার ব্ল্যান্ড, অর্থাৎ যে ফাইবারটা ইউজ করছি সেই ফাইবারটা কি ব্ল্যান্ডেড ফাইবার নাকি কি বলে মিক্স করছি, নাকি 100% কটন, সেটার উপর ডিপেন্ড করতেছে, বা কত পার্সেন্টেজ আমরা ব্লেন্ড করতেছি, অথবা কোন সিস্টেমে স্পিনিং হয়েছে, রিং, রোটর, রেয়ার জেট, কম্প্যাক্ট, উইভিং মেশিন, কোন ধরনের উইভিং মেশিন আমরা ইউজ করবো সেটার উপর অনেক সময় এটা ডিপেন্ড করে। শাটল বা প্রজেক্টের, রেপিয়ার, মাল্টিফেস, কোন মেশিনে আমরা আসলে এই ইয়ানটাকে ইউজ করবো, যে ইয়ানটাকে আমরা সাইজিং করতেছি সেটার উপরে কনসিডার করে অনেক সময় সাইজিং প্যারামিটারকে চেঞ্জ করতে হয়, অনেক সময় এটার ইনফ্লুয়েন্স রয়ে গেছে। ন্যাচারাল বা ম্যানমেড ফাইবার কিনা, ফাইবার ব্র্যান্ড আবার বলা হয়েছে একই জিনিস। কনস্ট্রাকশন এন্ড উইভ অফ ফেব্রিক, কি ধরনের উইভ হচ্ছে, যেমন এটা যদি কম্প্যাক্ট ফেব্রিক হয়ে থাকে, ওয়ান বাই ওয়ান প্লেন উইভ হয়ে থাকে, এই ক্ষেত্রে যে এটার কন্টিনিউয়াস এটার উপরে যে লোড পড়বে, যেমন প্রত্যেক লুম সাইকেলে এখানে মুভমেন্ট হবে প্রত্যেকটা ইয়ার্ডে, যদি প্লেন উইভ হয়ে থাকে। যখন টুইল হবে তখন দেখা যাবে এটা কনস্ট্রাকশন উপর ডিপেন্ড করছে, যখন শার্টিং হবে তখন আর একটু ফ্লোটিং বেশি হবে, অর্থাৎ প্রত্যেক সাইকেলেই এটা লিফটিং এবং লরিং হবে না, অর্থাৎ প্রত্যেক সাইকেলে এটার উপর ফ্রিকশনের ইফেক্ট আসবে না। এনভায়রনমেন্টাল লস গুলো ফলো করতে হবে, যে এনভায়রনমেন্টাল লকে যেন ভায়োলেট না করে সে ধরনের মেটেরিয়াল ইউজ করতে হবে। প্রসেস কন্ট্রোল ইন সাইজিং, প্রসেস কন্ট্রোল ইন সাইজিং আমরা ইতিমধ্যে যে সমস্ত যে সাইজিং এর ইনগ্রেডিয়েন্ট গুলো বা প্রসেসের ভিতরে যে সমস্ত এলিমেন্ট গুলো ইউজ করছে সেগুলোকে কন্ট্রোল করবো কিভাবে, বা কন্ট্রোল করার প্রয়োজনীয়তা কি। সিলেক্টিং দ্য কারেক্ট সাইজ রেসিপি, এখন আমি প্রয়োজন আমার লাইট সাইজিং, তো আমি যদি হেভি সাইজিং এর কি বলেন রেসিপি সিলেক্ট করি তাহলে তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ভিসকোসিটি, যে ভিসকোসিটি আমার রিকোয়ার্ড সেই ভিসকোসিটিকে আমাকে সেই ভিসকোসিটি সাইজ সলিউশন তৈরি করতে হবে। জাস্ট এই টাইপেরই যে এলিমেন্ট গুলো, তোমরা দেখলে স্কুইজিং প্রেসার, হার্ডনেস, এগুলো দেখলে বুঝবে, হার্ডনেস অফ স্কুইজ রুলার, এগুলো তোমরা একটু রিড আউট করে নিও, অসুবিধা নেই। ডিফারেন্ট সাইজিং মেশিন ম্যানুফ্যাকচারার আছে, বেরিঞ্জার, ইয়ামাডা, সাকার, মুলার, ওয়েস্ট পয়েন্ট, এগুলো ইয়া সহ দেখবা তোমরা, এগুলো খুঁজে বের করবা নিজেরা। আরো আরো কিছু আছে বর্তমানে যে সমস্ত, বেনিঞ্জারটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, এগুলো তোমরা অরিজিনটাও খুঁজে বের করবা। পরীক্ষা অনেক সময় শর্ট নোট দিয়ে বা যদি এমসিকিউ সিস্টেমে থাকে তাহলে এগুলো আসতে পারে ম্যানুফ্যাকচারার সহ। এখানে কিছু দেওয়া আছে, যেমন জুপিটার ইন্ডিয়ান, বেনিঞ্জার সুইজারল্যান্ড, প্রশান্ত গামাটেক্স ইন্ডিয়া। তারপর আরো আরো যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবা, সাইজিং মেশিনের ম্যানুফ্যাকচারার কারা, অরিজিন গুলো। তো মেশিন দেখানো আছে, আর কিছু নাই। তোমরা মিল ভিজিটে সাইজিং মেশিন দেখাইছিলাম, তোমাদেরকে নিয়ে গেছিলাম মিল ভিজিটে সাইজিং এ কোথাও? না তো মনে হয়। উইভিং এ গেছিলাম কোন কোন প্ল্যান্টে? আসলে সাইজিং স্যার আমরা দেখি নাই। উইভিং এ গেছিলাম কোন উইভিং প্ল্যান্টে? না স্যার, নিটিং ছিল। না স্যার, মিটিং মিটিং। ছিল। ও, এরপরে তো ফ্যাক্টরি ভিজিটই বন্ধ আমাদের, আর যেতেই পারি না মনে হয়, না মুশকিল হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, তোমরা এগুলো নিজেরাই দেখে নিও, আর কি করবো এখন, অনলাইনে দেখে নিও, ঠিক আছে? এগুলো সব অ্যানিমেশন আছে, অসংখ্য সাইজিং এর অ্যানিমেশন আছে, তোমরা একটু নিজেরা দেখে নিও। সাইজিং এ এত কঠিন কিছু না, না বোঝার কিছু না, জাস্ট এখানে একটা ইউনিফর্ম কোটিং ক্রিয়েট করা, ইয়ানের উপরে ইয়ানের ইউজিবিলিটি বৃদ্ধি করা, এটাই হলো আমাদের অবজেক্ট। আচ্ছা, তাহলে আমাদের লুমিং আছে বাকি তো।
আর সাইজিং এর কিছু ম্যাথ আছে, এটা লাস্টে দেখা যাবে পরীক্ষা, আগে একটা ক্লাস নিয়ে যত ম্যাথ আছে সবগুলো। লুমিং এর থেকে অনেক সময় শর্ট আমরা ম্যাথ, অনেক একদম খুব সিম্পল কিছু ম্যাথ দিই, একটা একটা ভ্যালু আর একটা ভ্যালু দিয়ে ডিভ করলেই চলে আসে রেজাল্টটা, এই টাইপের কিন্তু বুঝতে হবে এগুলো, আমরা দেখি আছে কিনা। কি রে ভাই, তোমাদের অ্যাটেন্ডেন্সের এই হালত কেন সাইফুল? প্রতিদিন এরকম থাকে নাকি? হ্যাঁ স্যার, সাফি, প্রতিদিন তো স্যার এরকম থাকে না। হ্যাঁ কত থাকে, কত 10 জন, অ্যাটেন্ডেন্স কত? এভারেজ 60 জন থাকে। 60, আজকে 31 কেন, ঘটনা কি? মানে ক্লাস টাইম কি কেউ জানে না নাকি? না তোমরা স্যার জানেন, সবাইকে ইনফর্ম করছো? স্যার দুইবার করে বললো হয়েছে স্যার। মানে একবার তো স্যার রাত্রে বলতে 11:30 পরে স্যার আপনি লিখে দেওয়ার পর কনফার্ম করা হয়েছিল যে ক্লাস 10:30। আমি তোমাকে তো লিঙ্ক পাঠাইলাম রাতে, পাঠাই আবার স্যার তোমাকে দিয়েছি স্যার। কনফার্ম করলাম, সাফিকেও জানাইছি, দুজনকে জানাইছি তো 10:30টায়। আচ্ছা দেখো, আরেকটা চ্যাপ্টার যেটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে লুমিং। হুম, তো লুমিং এর ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারো কিছু? হোয়াট ইজ লুমিং? লুমিং কি জিনিস, কেউ বলতে পারো? স্যার তাপ স্যার। আর তো হলো লুম, জি স্যার। লুমিংটা কি তাহলে? লুম মানে হলো তাঁত, কিন্তু লুমিং কি? লুমে যাহা করা হয় তাহাই লুমিং। কে এটা আনসার দিল? হ্যাঁ ঠিক আছে, খুব ভালো আনসার দিছো, মানে এই অর্থের সাথে মিলে বলে দিছে আর কি। ঠিক আছে, অনেকটা এরকমই আর কি। টু প্রিপেয়ার দ্য লুম, লুমকে প্রিপেয়ার করার জন্য কয়েকটা প্রসেস আমাদেরকে ফলো করতে হয়। অর্থাৎ উইভিং শুরু করার আগে, যে কোনো একটা উইভিং প্রসেসের আগে লুমকে রেডি করতে হবে। কারণ আমি যে লুম ম্যানুফ্যাকচারার যে লুম তৈরি করে দেয় আমাকে, এই লুমটা যদি আমি জাস্ট আয়না মানে ল্যাবে সেট করি বা আমার ইন্ডাস্ট্রিতে সেট করি, তো এখান থেকে তো আর ফেব্রিক আসবে না। তো এটাতে আমাদেরকে কি ইয়ার্ন ইনপুট দিতে হবে না, অর্থাৎ বিমটাকে ইনপুট দিতে হবে। দেন এই বিম ইনপুট দিলে কিন্তু আমার কাপড় তৈরি হবে না। এই বিমের যে ইয়ার্ন গুলো আছে, সেই ইয়ার্ন গুলো একটা নির্দিষ্ট ইয়ার্ন পাথকে ফলো করে, হ্যাঁ, নির্দিষ্ট কিছু মানে এলিমেন্টকে পাস করে আমাকে এটা একেবারে ফাইনালি ফেব্রিক তৈরি করার জন্য প্রিপেয়ার করতে হবে। এই প্রিপারেশনটাকে বলা হয় লুমিং। এই প্রিপারেশনের ভিতরে আছে ড্রয়িং, ডেন্টিং এবং পিনিং। মেজর এই তিনটা পয়েন্ট আছে। এই ড্রয়িং, ডেন্টিং, পিনিং এর কম্বিনেশনকে বলা হয় লুমিং। আমরা বলতেছি যে কম্বিনেশন অফ ড্রয়িং, ডেন্টিং এন্ড পিনিং। আমরা একটু পরে দেখবো হোয়াট ইজ ড্রয়িং, হোয়াট ইজ ডেন্টিং এন্ড হোয়াট ইজ পিনিং, বাট দ্য কম্বিনেশন অফ ড্রয়িং, ডেন্টিং এন্ড পিনিং ইজ কল্ড লুমিং। সিম্পলি যদি আমরা বলি, এই তিনটার কম্বিনেশনকে আমরা বলে থাকি লুমিং। বুঝতে পারতেছো কিনা কথা? বড় করে একটু দেখো। এখানে একটা ক্রস সেকশনাল ভিউ দেওয়া আছে, দেখতে পাচ্ছ লুমের? জি স্যার দেখা যাইতেছে। হ্যাঁ, স্পটলাইটটা দেখতে পাচ্ছ? এই যে ব্যাক সাইডে যেটা আছে সেটা হলো একটা, এখানে উইভার্স বিম হবে। হ্যাঁ দেখো, এখানে উইভার্স বিম, উইভিং এর জন্য যে বিমটা আমরা তৈরি করছি সেটার নাম হলো উইভার্স বিম। এই উইভার্স বিম থেকে যে ইয়ার্নটা উইথড্রল হচ্ছে, উইভার্স বিমটা আমরা পাই কোথা থেকে বলো তো? মামুন স্যার পড়াইছে, উইভার্স বিম কোথা থেকে পাই, কোন মেশিনের আউটপুট হচ্ছে উইভার্স বিম, কোন সেকশন থেকে পাই উইভার্স আর ওই বিমটা? যে ওয়াইন্ডিং থেকে। ওয়াইন্ডিং থেকে পাই। আচ্ছা, ওয়াইন্ডিং থেকে পাই। আচ্ছা, আর তাহলে সাইজিং এর পরে কি পাই? স্যার এই যে এই বিমটা পাই।
তাহলে দুইটার থেকেই তো এটা পেলাম। আচ্ছা, ওয়ার্পিং এর পরে যেটা পাই সেটার একটা নাম আছে, সেটার নাম কি বলো তো? অনেকগুলো বিম পাই, সেটার কম্বিনেশনে ফাইনালি আমরা একটা বিম তৈরি করি উইভিং এর জন্য। তো যে অনেকগুলো বিম থেকে আমরা ফাইনাল একটা বিম তৈরি করি, এই অনেকগুলো বিম গুলোর ইন্ডিভিজুয়াল নাম কি প্রত্যেকটা আফটার ওয়ার্পিং? আর শব্দটার সাথেই তো মিল আছে। ওয়ার্পিং সেকশন থেকে যেটা পাই সেটা হলো ওয়ার্পার্স বিম। আর ওয়ার্পার্স বিম গুলোর কম্বিনেশনে যে ফাইনাল বিমটা আমরা তৈরি করি সেটার নাম কি? উইভার্স বিম। এটা হচ্ছে উইভার্স বিম। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই উইভার থেকে আফটার সাইজিং উইভার্স বিমটাকে আমরা ইনপুট দিব লুমে। তো মামুন স্যার আমাদেরকে যে বিমটা দিবে সেই বিমটাকে আমরা সাইজিং করব। সাইজিং করার পরে যে বিমটা পাবো সেটা হবে সাইজড বিম অথবা ফাইনাল বিম অথবা উইভার্স বিম। তিনটা টার্ম কিন্তু সেম টার্ম। এই উইভার্স বিমটা থেকে আমরা ইয়ার্নকে উইথড্রল করে নিয়ে লুমে ইনপুট দিব। এখন লুমে ইনপুট দেওয়ার সময় প্রথমে এই বিমটাকে ইনপুট দিতে হবে, ফুল বিমটাকে। তো ফুল বিমটাকে ইনপুট দেওয়ার পরে যদি এরকম হয়, ফার্স্ট আমার লুমটাকে আমি তৈরি মানে করতেছি একেবারে প্রথম ইনিশিয়াল স্টেজে, যেখানে আমি ম্যানুফ্যাকচারিং এর পর অথবা কোনো একটা বিম বা কোনো একটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ইনিশিয়াল থেকে আমি শুরু করতেছি যেখানে কিনা ইয়ার্ন আগে থেকে সেট করা নাই। তো নতুন ইয়ার্ন যখন আমি এখানে ইনসার্ট করব, এট ফার্স্ট ব্যাকরেস্ট রোলারটা ক্রস করতে হয়। দেখো এই যে ব্যাকরেস্ট রোলার আছে, একটা রোলারের উপর দিয়ে এটা পাস করবে। এই ব্যাকরেস্ট রোলার ক্রস করার পরে এখানে আছে ওয়ার্প স্টপ মোশন, যেটাকে আমরা বলি ড্রপ ওয়্যার অথবা ড্রপার। এই এই ড্রপ ওয়্যারের ভিতর দিয়ে ইয়ার্নটাকে পাসিং প্রসেসকে বলা হয় পিনিং। বুঝছো? এই ড্রপ ওয়্যারের ভিতর দিকে আমরা যে ইয়ার্নটাকে পাস করছি, পাসিং এর এই প্রসেসকে বলা হইতেছে পিনিং। পিআই ডাবল সেট আকারে ধরো ভার্টিক্যাল হরিজন্টাল র আকারে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ার্নে একটা করে ড্রপ ওয়্যার ইউজ করা হয়। এবং কোনো একটা ইয়ার্ন যদি ছিঁড়ে যায় সঙ্গে সঙ্গে ড্রপ ওয়্যারটা পড়ে যায় এবং লুমটা স্টপ হয়ে যায়। এটা এক ধরনের ওয়ার্প স্টপ মোশন, অটোমেশন। এখান থেকে এই অটোমেশনটা কাজ করে। বুঝছো? তো যাই হোক, ব্যাকরেস্ট রোলারের উপর দিয়ে এখানে যে হিল ফ্রেম, যে হিল শেপ এবং হিল ফ্রেম, হিল ফ্রেমের হিল্ড আই দিয়ে পাসিং এর প্রসেসকে বলা হয় ড্রয়িং। দ্য প্রসেস অফ পাসিং দ্য ওয়ার্কপিন থ্রু দ্য হিল্ড আই অফ হিল্ড ফ্রেম, দ্যাট ইজ কল্ড ড্রয়িং। এই ড্রয়িং এর পর যে রিড আছে, এই রিডের ভিতর দিয়ে পাস করব। রিডের প্রত্যেকটা ডেন্ট আছে ইন্ডিভিজুয়াল। আমাদের যেরকম দাঁত আছে, দাঁতের ফাঁকা আছে, দুই দাঁতের ফাঁকা দিয়ে যদি একটা ইয়ার্নকে পাস করা হয়, এরকম রিড আছে, রিডের যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেন্ট আছে, দাঁত আছে, সেই ইন্ডিভিজুয়াল প্রত্যেক ফাঁকার ভিতর দিয়ে দেখা যায় দুইটা বা তিনটা করে ইয়ার্নকে একসঙ্গে পাস করা হয়, সেটাকে বলা হয় ডেন্টিং। অর্থাৎ রিডের ডেন্টের ভিতর দিয়ে পাসিং এর প্রসেসকে বলা হইতেছে ডেন্টিং, এর ভিতর দিয়ে পাসিং কে বলা হয় ড্রয়িং, এবং ড্রপার এর ভিতর দিয়ে পাসিং কে বলা হয় পিনিং। বুঝতে পারছো কিনা? পিনিং, দেন হিল্ডার ভিতর দিয়ে পাসিং কে বলতেছি ড্রয়িং, এন্ড ফাইনালি রিডের ডেন্টের ভিতর দিয়ে পাসিং এর প্রসেস কে বলতেছি ডেন্টিং। পিনিং, ডেন্টিং, এন্ড ফাইনালি এটাকে দেখো ফ্রন্ট রেস্ট হয়ে টেক আপ রোলারে আমরা এটাকে জড়াই দিই। প্রথমে সুতাই থাকে, শুধু কাপড় কিন্তু এখনো তৈরি হয় নাই। প্রথমে সুতাটাকে এই পর্যন্ত পাস করে নিয়ে আসা হয়। দেন এই শাটল থাকে, অথবা দেখা যায় এখানে ওয়েব ইনসারশনের জন্য আলাদা আমরা একটা প্যাকেজ সেট করে দিই। এয়ার জেট হলে এয়ার জেটের মাধ্যমে, এয়ারের মাধ্যমে, ওয়াটার জেট হলে ওয়াটারের মাধ্যমে, অথবা রেপিয়ার অথবা প্রজেক্টর, যেটাই হোক, যার মাধ্যমে হোক ওএফটি ইয়ার্নকে যখন এরকম শেডিং হয়ে যাবে, যখন এই ইয়ার্নটা পাস করে দিলাম, এরপরে আমি এই হিল ফ্রেমকে একটাকে লিফটিং করলে এটা ইয়ার্নটা উপরে উঠে যাবে, যেটা লোয়ারিং হবে নিচে নামবে, এখানে একটা শেড ক্রিয়েট করবে, একটা এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। দেখছো একটা অ্যাঙ্গেল হয়েছে এখানে, শাটলটা যেখানে আছে এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখতে পাচ্ছ? এই অ্যাঙ্গেলটার ভিতর দিয়ে আমরা ওয়েভ কে পাস করবো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় শেড অ্যাঙ্গেল। এই শেড অ্যাঙ্গেলের ভিতর দিয়ে আমরা ওয়েভ পাস করলাম, ওয়েভ পাসিং এর প্রসেসকে বলা হচ্ছে পিকিং। সেটা আলাদা একটা মোশন, সেটা তোমাদেরকে পরে পড়ানো হবে, অসুবিধা নেই। তো এই যে যে এখানে যখন ওয়েভ পাস হবে, দেন ইন্টারলেসমেন্ট কমপ্লিট হওয়ার পরে ফেব্রিক ফর্মে গেল। এর আগ পর্যন্ত সব ইয়ার্ন ফর্মে ছিল। এই ইয়ার্নটা কি পাসিং এর প্রসেস, অর্থাৎ এই বিম থেকে শুরু করে এই যে লাস্টলি এই টেক আপ রোলার পর্যন্ত এই যে পাসিং এর প্রসেস, যেখানে ড্রয়িং, ডেন্টিং এবং পিনিং এই তিনটা কাজ আমরা করে থাকি, সেটাকে বলা হয়ে থাকে লুমিং। বুঝতে পারছো? কারো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? সেই জিনিসগুলো এখানে জাস্ট
থিওরিটিক্যালি আসছে, তোমরা দেখো এখানে সবগুলো দেওয়া আছে। পিনিং দেওয়া আছে, when work parents are passed through the droppers or droppers it is called pinning. ড্রয়িং অথবা ড্রাফটিং যেটাই বলি আমরা ড্রয়িংটাই বলছি, when the work parents are passed through the hill die or the hill die of the hill frames, it is appropriate, is called drawing অথবা ড্রাফটিং, সেম দুইটা সেম টার্ম। ডেন্টিং হচ্ছে when the work parents are passed through the reed, রিডের ভিতর দিয়ে যখন আমরা পাস করব that is called denting, সেটাকে বলা হয় থাকে ডেন্টিং। আরেকটা টার্ম আছে সেটা হলো টাইং ইন অথবা নটিং। এটা কি জিনিস দেখো, স্যার রিড কোনটা এটাকে হইছে? বোঝায় একটা ফেব্রিক হচ্ছিল 10,000 মিটারে, এই যে একটা এখানে একটা দাগের মতো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে রিড, বুঝছো? চলো আমরা একটু এটা না দেখে স্যার আসি, আপনি ওই ভিডিও সময় দেখে আসি, বলছিলেন যে চেনানো মুশকিল, ল্যাব করলে না বোঝা যায়। ডেন্ট চিরুনি কমপ্লাইক এলিমেন্ট, দ্যাট ইজ কল্ড রিড। না স্যার ওই সময় বলো। বলছিলেন ডেন্ট আর আরেকটা কি জানি ভুলে গেছি, ওইটার মাঝখান দিয়ে গেলে ওইটা হচ্ছে হ্যাঁ আপনার ডেন্টিং। হ্যাঁ হ্যাঁ, রিডের ডেন্ট, রিডের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়্যারকে বলা হয় ডেন্ট। রিডটা হচ্ছে একটা চিরুনি, সাপোজ চিরুনি দেখছো তোমরা, সবাই তো ঘরে চিরুনি আছে। আচ্ছা চিরুনিটাকে যদি কম্পেয়ার করি আমরা জাস্ট বুঝার জন্য একটু, তো চিরুনিটা একটু হাতে নিয়ে দেখো, চিরুনির মধ্যে অনেকগুলো ডেন্ট আছে না, দাঁত আছে না? হ্যাঁ স্যার। চিরুনির মধ্যে অনেকগুলো ডেন্ট আছে না, ভিতরে অনেকগুলো কম্বিং করার জন্য যে যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লাইন লাইন যে আছে, এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ধরো 50 এগুলো ইন্ডিভিজুয়াল হলো ডেন্ট। তো এই ডেন্টের এই দুইটা ডেন্টের মাঝখান দিয়ে গ্যাপ আছে না, যেখান দিয়ে আমরা কম্বিং করি চুলগুলো আছড়াই, তো যে ফাঁকা আছে দুইটা চিরুনির দুইটা দাঁতের ভিতর দিয়ে যে ফাঁকা আছে, এই ফাঁকা গুলো দিয়ে ইয়ার্নকে পাস করার প্রসেসকে বলা হইতেছে ডেন্টিং। অর্থাৎ রিডের ভিতর দিয়ে ইয়ার্নকে পাস করার প্রসেসকে বলতেছি ডেন্টিং। তো পাস করতেছি কোন দিক দিয়ে? দুইটা ডেন্টের গ্যাপের ভিতর দিয়ে, সেটাকে বোঝানোর জন্য বলছিলাম যে ডেন্টের ভিতর দিয়ে পাস করতেছে, এই জন্য এটার নাম হলো ডেন্টিং। এই যে এখানে লেখা আছে ডেন্টিং, when the work parents are passed through the reed, এখানে যদি আরেকটু ক্লাসিফাই করি থ্রু দ্য ডেন্ট অফ দ্য রিড, রিডের যে ডেন্ট আছে ডেন্টের ভিতর দিয়ে এটা পাস করতেছে, দুইটা ডেন্টের গ্যাপের ভিতর দিয়ে, দ্যাট ইজ কল্ড ডেন্টিং। এই জন্য নাম হলো ডেন্টিং, মানে রিডের ভিতর দিয়ে পাস করতেছে। এক কথায় রিডের কোন দিক দিয়ে পাস করতেছি যদি ইন্ডিভিজুয়াল আমি আরেকটু স্পেসিফাই করি তাহলে যাবে কি, রিডের যে ডেন্ট আছে প্রত্যেকটা এই ডেন্টের গ্যাপে গ্যাপে আমরা ইয়ার্নকে পাস করতেছি, এই পাসিং এর প্রসেসকে বলা হইতেছে ডেন্টিং। ক্লিয়ার? স্যার আচ্ছা ঠিক আছে, এখন টাইং ইন অথবা নটিং, চলো আমরা একটু অন্য জায়গায় যাই, একটা ভিডিও দেখে আসি। আচ্ছা এই যে দেখো এখানেও আছে, অনেকটা ক্লিয়ার আছে, ভিডিওতে না গেলেও চলবে। দেখো এই যে এখানে লুমিং প্রসেসটা দেখা যায়, একটা ওয়ার্ক বিম, এটা তো দেখতে পাচ্ছ ওয়ার্ক বিম থেকে একটা ইয়ার্ন পাস করে এখানে একটা মাত্র ড্রপ ওয়্যার দেখানো আছে। এখানে যদি 6000 ইয়ার্ন থাকে তাহলে 6000 ড্রপ ওয়্যার থাকবে, জাস্ট একটা ইয়ার্নকে এখানে দেখানো আছে বুঝার জন্য। এই ড্রপ ওয়্যারটা দেখো, এই যে আমাদের যে সরি এই যে এই ইয়ার্নটা দেখো, একটা ড্রপ ওয়্যারের একটা নির্দিষ্ট আইলেট দিয়ে পাস করছে, নিচে একটা হোল আছে না মাঝামাঝি, এই হোলের ভিতর দিয়ে পাস করছে, দেখতে পারতেছো কিনা? এই পাসিং এর প্রসেসকে বলতেছি আমরা পিনিং, অর্থাৎ ড্রপ ওয়্যার বা ড্রপ ওয়্যারের ভিতর দিয়ে পাসিং এর প্রসেসকে বলতেছি পিনিং। এরপরে যেটা আছে সেটা হলো একটা হিল্ড আই দেওয়া আছে, অনলি হিল ফ্রেমের একটা হিল্ড আই, এটার একটা লম্বা একটা যে দেখো মেটালিক একটা পার্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হিল্ড ওয়্যার, যেটাকে আমরা বলে থাকি ড্রয়িং অথবা ড্রাফটিংও বলা যায়, সেম। সেকেন্ড যেটা গেল, এবং থার্ড যেটা আছে সর্বশেষ সামনে যেটা আছে সেটা হলো রিড। এই রিডে দেখো একটা চিরুনির মতো, কিন্তু দুই পাশে ব্লক করা, চিরুনিটার এক পাশে এই থাকে ব্লক থাকে, এটা দুই পাশে ব্লক করা, কিন্তু ভিতরে অনেকগুলো ডেন্ট। এই ডেন্টের ভিতরে যে পাসিং এর প্রসেসকে বলতেছি কি আমরা? ভাই ক্লাস নিচ্ছি, বলবেন কিছু? আশিক স্যারের কাছে যান একটু, আশিক স্যার আছে। হ্যাঁ বলো বলো, কি কি সমস্যা বুঝতে পারছো কিনা? রিডের যে ডেন্ট আছে, ডেন্টের ভিতর দিয়ে পাসিং এর প্রসেসকে আমরা বলতেছি ডেন্টিং, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের টোটাল লুমিং প্রসেস, ড্রয়িং, ডেন্টিং এন্ড পিনিং, তিনটা জিনিসকে একসঙ্গে দেখানো আছে এখানে। এখানে দেখো সেম টার্ম দেখানো আছে, একটা উইভার্স বিম থেকে এটাকে দেখো, এরপরে অনেকগুলো ড্রপার দেওয়া আছে, একটা ড্রপারের ভিতর দিয়ে পাস করা হয়েছে, রাইট থেকে লেফটের দিকে যাই যদি আমরা, হ্যাঁ ড্রপ পিন আর ওয়ার্প স্টপ মোশন আছে এগুলো, অর্থাৎ ড্রপারের ভিতর দিয়ে পাসিং এর প্রসেসকে আমরা বলতেছি পিনিং। এরপর আছে হিল্ড ওয়্যারের ভিতর দিয়ে পাসিং প্রসেসকে বলতেছি ড্রাফটিং অথবা ড্রয়িং। দেন আছে আমাদের রিডের ভিতর দিয়ে পাসিং এর প্রসেসকে বলতেছি আমরা ডেন্টিং, বুঝতে পারছো? ইমার্জেন্সি, আচ্ছা তাহলে একটু পর, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া লাগবে।
হ্যাঁ বলো কি, সরি কি স্যার যেন যে বলতেছে। ড্রপ পিনের এক একটা যে হোল ছিল ওই হোলগুলোকে আইলেট বলা হয়। হ্যাঁ হ্যাঁ, আইলেট বলা হয়, এই আইলেটের ভিতর দিয়ে পাস করা আচ্ছা হয়। আচ্ছা। জি স্যার এটার জন্য। ওইটা আয়ের মতো দেখা যায় অনেকটা, জাস্ট হোল থাকে, ওই আইলেটের ভিতরে দিয়ে পাস করা হয় আমাদের মানে ড্রপারের যে আইলেটটা আছে, এটা দুই ধরনের ড্রপার হয়ে থাকে, আমরা একটু করে দেখি। এই যে আরেকটু দেখা, আরেকটু ক্লিয়ার, এখানে দেখো এটাকে বলে ড্রয়িং ইন ড্রাফট, অর্থাৎ একসঙ্গে কয়েকটা প্রসেস এখানে কমপ্লিট করতেছে। দেখো বড় একটা এখানে একটা প্লেটের মতো দেখা যাচ্ছে, যেটা কম্পারেটিভলি একটু মানে উইথটা একটু বেশি, যেটার এই যে আইলেট দিয়ে রেড কালার একটা ইয়ার লেফট থেকে পাস করা হইতেছে। লেফট থেকে যদি আমরা দেখি, দেখো লেফট থেকে রাইটের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ড্র করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত এই ড্র করার কারণে এটার নাম হইতেছে ড্রয়িং। দেখতে পাচ্ছ আমার স্পটলাইটটা? স্পটলাইট দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এই যে একটা এখানে একটা হুক আছে, দেখতে পাচ্ছ যে হুক, একটা হুক আছে, হুকটাকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। এই এখানে দেখো একটা এই যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এই গ্যাপটা হচ্ছে মূলত আমাদের রিড, অর্থাৎ ওই যে কম লাইক যেরকম ছিল ওইটার মতোই, কিন্তু এখানে ডেনসিটি অনেক বেশি, অর্থাৎ খুব কাছাকাছি কিন্তু মাঝখানে গ্যাপ আছে। এই গ্যাপটার ভিতর দিয়ে হুকটাকে পাস করা হয়েছে, ওই মাথাটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এই যে হুকের মাথাটা বের হয়ে আসছে। এরপরে দেখো এখানে একটা একটা ওয়্যারের মতো দেখা যাচ্ছে, ওয়্যারের ভিতর একটা হোল, এই হোলের ভিতর দিয়ে এই হুকটা পাস করছে। এরপরে দেখো হুকটা সামনে আসছে, হুকের যে মাথায়, এই মাথায় কিন্তু ইয়ার্নটা আছে, দেখতে পাচ্ছ কিনা রেড কালার ইয়ার্নটা। ও এটাকে সামনে থেকে পুল করে টেনে নিয়ে আসতেছে, ড্র করে নিয়ে আসতেছে। এট ফার্স্ট ও পাস করলো কি, দেখো এই যে ক্লোজড যে আমাদের যে একটা আইলেট আছে, যে ড্রপারের যে আইলেটটা, যেটা ড্রপার, যেটা কিছুটা হোয়াইট কালার দেখা যাচ্ছে স্টিলের, তো সেটা এসএস এর এটা ক্রস করতেছে, এই প্রসেসকে বলতেছে পিনিং। দেন এরপরে যে আছে এই যে আরেকটা এখানে, যেটার ভিতর দিয়ে এটা পাস করে আছে আমার স্পটলাইটে যেখানে আছে, সেই এলিমেন্টটার নাম হচ্ছে হিল্ড ওয়্যার। হিল্ড ওয়্যারের ভিতরে আছে হিল্ড আই। এই আয়ের ভিতর দিয়ে এটা যখন পুল করবে এদিকে টানবে, তখন কিন্তু এই যে হিল্ড আয়ের ভিতর দিয়ে এটা পাস করবে। এরপরে ফাইনালি যে দেখো রিডের ডেন্ট আছে, এই ডেন্টের ভিতর দিয়ে এটাকে পাস করে নিয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট পিনিং, দেন ড্রয়িং অথবা ড্রাফটিং, আফটার দ্যাট কি ডেন্টিং। এই যে রিডের ভিতর দিয়ে পাস করতেছে, এটার নাম কি? ডেন্টে পাস করতেছে, এটার নাম হলো ডেন্টিং। আচ্ছা একটু এক সেকেন্ড, আগে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম, হ্যাঁ জাকিয়া। স্যার জি, জাকিয়া বলেন। তিনটায় ছিল, সন্ধ্যা 7:30টায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1-2, হ্যাঁ 1-2 করা হয়েছে। আমি কোথেকে জমা দিব এটা? ফর্ম ফিল আপ তো আমার কাছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সফট কপি আছে, কোনো হার্ড কপি নাই। ওই যে আপনি যেটা দিছিলেন, আমরা মিলে যেটা করছিলাম ওইটাই তো। হুম। যারা এক্সাম দিচ্ছে। হুম। ওগুলো সব তো আপনার ফাইলে আছে মনে হয়, আমার কাছে যারা দিছে শুধু অ্যাটেন্ডেন্সটা আছে। আমি কি অ্যাটেন্ডেন্সটা দিব না কি দিব অ্যাকচুয়ালি? মানে রিটেক, শুধু রিটেকটা? আচ্ছা ঠিক আছে, দিব না। কবে লাগবে এটা? আজকে দেখি, আমি আজকে যদি পারি, আমার একটু কাজ আছে, না হয় কালকে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক আছে, জি জি ঠিক আছে। সরি, কোথায় ছিলাম আমরা, বলো। এই তোমরা কি আমার কিছুটা বুঝতে পারছো কি না? না বুঝলে তো মুশকিল। দুই ধরনের রিড আমরা ইউজ করি। এই যে এয়ারজেটের জন্য যে একটা এটা স্পেশাল তো রিড ইউজ করি, দেখো। ভিডিও নাই স্যার, এমনি স্যার ভালো বোঝা যাইতেছে না।
আরে ভালো, কেমনে বুঝাবো তোমাদেরকে, ভিডিও অ্যানিমেশন তো তৈরি করি নাই। স্যার রিড জিনিসটা স্যার বুঝতে পারতেছি না, মানে রিডটা কি আচ্ছা চলো কোনো চলো, মেশিনের পার্টস এর নাম? একটা পার্টসের নাম, সেটা হলো রিড। চলো আমরা দেখি আছে কিনা রিডের ভিডিও, দাঁড়াও দেখতেছি। এখানে নটিং প্রসেসটা দেখানো আছে বুঝছো, সেই সাথে আমরা চলো দেখি এখানে কিছু আছে কিনা, লুমটা দেখাই দিন। না এখানে নটিং অনলি, দাঁড়াও দেখি যাওয়া যায় কিনা। আচ্ছা এখানে একটু দেখো তো বোঝা যায় কিনা, পরে আমরা ভিডিওতে যাচ্ছি। এটা একটা ওয়ার্ক বিম, সাপোজ বড় সাইজ হওয়ার কথা, এটা ছোট সাইজ দেখানো আছে। ওয়ার্ক বিম থেকে আঙ্গুলো এসে দুইটা হিল ফ্রেমে, দুইটা ফ্রেমের মধ্যে কিছু এরকম আইলেট লাগানো আছে, ঝুলানো আছে ইন্ডিভিজুয়াল। একটা এই এই 1 নম্বর ইয়ার্নটা যদি এখানে দেওয়া থাকে, 2 নম্বরটা দেওয়া আছে এই ফ্রেমে, 3 নম্বরটা আবার 1 নম্বর ফ্রেমে, 4 নম্বরটা 2 নম্বর ফ্রেমে, এবং ইভেন নাম্বার গুলো একটা ফ্রেমে, অড নাম্বার গুলো একটা ফ্রেমে। সাপোজ দুইটা লেয়ারে আমরা ডিভাইড করলাম, মানে দুইটা ফ্রেমে প্রথমে এই হোল দিয়ে পাস করলাম, ওই যে হুক দিয়ে, বুঝছো, হুক দিয়ে ইন্ডিভিজুয়াল একটা একটা ইয়ার্ন এখানে পাস করা হলো, ইন্ডিভিজুয়াল একটা একটা ইয়ার্ন ইন্ডিভিজুয়াল, এটা বললাম। তো এরপর পাস করার পরে যে ইয়ার্ন গুলো এখানে আসলো না, এই দুইটা ফ্রেম ক্রস করে, ফ্রেম বলতে ফ্রেমের ভিতরে যে আই আছে সেই আই গুলো ক্রস করে এখানে আসলো না। তো আসার পরে এইগুলোকে, এই দেখো এরকম একটা রিড আছে, চিরুনির মতো একটা চিরুনি, সাপোজ চিন্তা করো এখানে একটা কম লাইক এলিমেন্ট আছে, কম চিরুনি। তো এই চিরুনিটার যদি চারপাশে ব্লক করা থাকে, সাপোজ চারপাশে এটার ইয়া আছে, কি বলে, এটা ফ্রেম আছে, চিরুনির চারপাশে যদি ফ্রেম থাকে, আচ্ছা দেখছো জানালার গ্রিলের মতো অনেকটা, জাস্ট এখানে ইন্ডিভিজুয়াল চিরুনির মতো, কিন্তু এটা হাইলি ডেন্স, অর্থাৎ অনেক কাছাকাছি এগুলো প্রত্যেকটা, এইগুলো মেটালিক যে ইয়াগুলো আছে এখানে, ড্যান্ট গুলো আছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কাছাকাছি। তো ইন্ডিভিজুয়াল এখানে যদি একটা গ্রিল চিন্তা করি, ইন্ডিভিজুয়াল এখানে সাপোজ মনে করো রড লাগানো আছে উপরে নিচে, এই রডের ভিতর দিয়ে গ্যাপ আছে না দুইটা রডের মাঝখানে, এই রড দিয়ে ইয়ানটাকে পাস করা হবে, এটাই হচ্ছে রিড। এই রিড পাস করার পরে এখানে দেখো যখন এই দুইটা ফ্রেম, একটা লিফটিং হবে একটা লরিং হবে, এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে, গ্যাপের ভিতর দিয়ে ফিলিং ইয়ার্ন ইনসারশন হবে। এরপরে এটা আবার রিভার্স হবে, রিভার্স হইলে এখানে ইন্টারলেসমেন্ট হয়ে ফেব্রিকটা ফর্ম করবে। এগুলো তোমাদেরকে সব মোশন গুলো পড়াবে পরের ইয়াতে, কি বলে, পরের যে কোর্স আছে উইভিং 1-এ। আচ্ছা এখানে দেখো বোঝা যায় কিনা, সেম একই জিনিস। এই রিভার্স বিম আছে, বিম থেকে ব্যাকরেস্ট রোলার হয়ে যে দুইটা ফ্রেমে ক্রস করছে, ফ্রেমে ক্রস করার পরে যে কম লাইক একটা এলিমেন্ট আছে, এটা হলো রিড। এই রিডের ভিতর দিয়ে পাস করার প্রসেসকে বলতেছি আমরা ড্যান্টিং। চলো আমরা এখন একটা ভিডিও দেখি, এরপরে যদি না বুঝো। স্যার এগুলোর একটা তো ওয়ার্প স্টপটা দেখালো না। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ আগের গুলোতে ইয়া করা হয়েছে, ক্লিয়ারলি দেখানো হয়নি, অসুবিধা নেই। যে এখানে দেখো এই যে দেখো পিনিং আছে, আমার স্পটলাইটটা দেখতে পাচ্ছ, এখানে দুইটা যে রডের মতো দেখা যাচ্ছে না, এই যে বিম থেকে উইথড্রল হচ্ছে, রেড এবং হোয়াইট কালার ইয়ার্ন একসঙ্গে উইথড্রল হওয়ার পরে ফার্স্ট যে রোলারটা, এটাই হলো ব্যাক রেস্ট রোলার, দেখতে পাচ্ছ। জি স্যার। ব্যাকরেস্ট রোলার ক্রস করার পরে যে এখানে হলো পিনিং এর জন্য যে ড্রপ ওয়্যার আছে, ড্রপ ওয়্যার গুলো এখানে এরকম রডের মধ্যে সাজানো থাকে, 2টা 4টা 6টা 8টা পর্যন্ত রড থাকে, ইন্ডিভিজুয়াল বার থাকে আর কি। এই বারের উপরে প্রত্যেকটা ড্রপ ওয়্যারকে এখানে ফেলা হয়, ইন্ডিভিজুয়াল ইয়ার্নের উপর দিয়ে যাওয়া হয়, এখানে ফিক্স রাখা হয়। এরপরে দেখো ফ্রেম আছে, দুইটা ফ্রেম, এই দুইটা ফ্রেমকে বলা হয় হিল ফ্রেম। এটাই লিফটিং লরিং হয়, শেডিং হয় এটার মাধ্যমে। এই শেড ক্রিয়েট করার পরে দেখো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয় না, অ্যাঙ্গেলের ভিতর দিয়ে দেখো হোয়াইট কালারের একটা ওয়েভ বা ফিলিং ইয়ার্ন ইনসারশন হচ্ছে, এই যে। আর যেটা সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে, এটাই হলো রিড। ফরওয়ার্ডে এবং ব্যাকওয়ার্ডে যাচ্ছে যে এলিমেন্টটা, সেটাই হলো রিড। এই রিডের মাধ্যমে বিট আপ করা, অর্থাৎ ইয়ার্নটা যেটা ইনসারশন হয়, এটাকে বাড়ি দিয়ে এই ফেল অফ দা ক্লথ যে পর্যন্ত কাপড় তৈরি হয়ে আছে সেখানে নিয়ে পজিশনিং করে দেয়, এটার নাম হচ্ছে রিড। এখন বুঝতে পারছো কিছু? আবার দেখো তা বোঝা যায় কিনা। ফার্স্ট এই যে আমাদের একটা বিম আমরা সেট করলাম, এই বিম থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে, হয়ে ব্যাকরেস্ট রোলার ক্রস করে এখানে ড্রপ ওয়্যার ক্রস করতেছে, দেন শেডিং হচ্ছে, অর্থাৎ দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছে, বুঝছো? এই শেডিং হওয়ার পর, এই যে শেডিং হওয়ার মাঝখানে এই যে যে আমাদের ফ্রেমের ভিতর দিয়ে এই যে হিল্ড আই আছে, এই আয়ের ভিতর দিয়ে ইয়ার্নগুলোকে পাস করা হয়েছে, যে কারণে ফ্রেমটা যখন আপ হয়, এই ফ্রেমে যতগুলো ইয়ার্ন আছে সবগুলোকে নিয়ে আপ হয়, যখন ডাউন হয় সবগুলোকে নিয়ে ডাউন হয়। এরপরে এই যে সামনে যে আরেকটা এলিমেন্ট আছে কম চিরুনির মতো, এই এলিমেন্টটা হচ্ছে রিডের ভিতর দিয়ে ইয়ার্নকে পাস করা হয়েছে। এই পাসিং এর প্রসেসকে বলা হইতেছে ডেন্টিং।
আর এই ফ্রেমের ভিতরে যে পাসিং এর প্রসেসকে বলা হইতেছে ড্রয়িং অথবা ড্রাফটিং। আর এই যে পিছনে যেখানে ড্রপার অথবা ড্রপার বার আছে এটার ভিতরে যে পাসিং এর প্রসেসকে বলতেছি আমরা পিনিং। বুঝছো কিছু? এবং ইন্ডিভিজুয়াল এই প্রসিডিউরেই আমাদের লুমটা যখন রানিং থাকে এই লুম মানে লুমটাকে রেডি করার জন্য এইভাবে পাস করা হয় এট ফার্স্ট ইয়ার্নকে। পাসিং কে বলা হচ্ছে লুমিং। লুমিং কমপ্লিট হলে দেন উইভিং প্রসেস শুরু হয়। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার তাইলে রিডের আগ পর্যন্ত হচ্ছে লুমিং আর তারপরেরটা হচ্ছে ওই যে বুনন আর কি। হ্যাঁ, বুনন উইভিং হবে পরে। উইভিং মানে বুনন, সেটা হবে উই প্রসেস শুরু হবে লুমিং এর পরে। লুমটাকে আগে রেডি করতে হবে, প্রিপেয়ার করতে হবে, এরপরে উইভিং শুরু হবে। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা কোথায় ছিলাম। এরপরে আমাদের একটা কাজ আছে, সেটা হলো স্যার লুমিংটা করা হয় কি দুইটা ইয়ার্ন একসাথে করার জন্য? কোন দুইটা ইয়ার্ন? মানে লুমিং এর কাজটাই হচ্ছে জাস্ট শুধু লুমটাকে প্রিপেয়ার করা। প্রিপেয়ারের প্রসেসকে বলতেছি লুমিং, মানে উইভিং এর জন্য প্রিপেয়ার করতেছি আমরা। অর্থাৎ ইয়ার্ন তো ছিল বিমের মধ্যে, একটা কথা সহজ কথা বুঝো, ইয়ার্ন বিমের মধ্যে ছিল না। এখানে তো আমাকে এই ইয়ার্ন গুলো ইনসার্ট করতে হবে লুমের ভিতরে। ইনসার্শন করতে হবে না, যে ড্রপ ওয়্যারের ভিতরে দিয়ে পাস করতে হবে, কারণ এখানে শেডিং করতে হবে, এই জন্য আমাকে হিল ডায়ের ভিতর দিয়ে পাস করতে হবে, রিডের ডেন্টের ভিতর দিয়ে পাস করতে হবে। এই যে পাস করতে হবে কারণ কি, লোমটাকে রেডি করতেছি, প্রিপেয়ার করতেছি। কেন? উইভিং এর জন্য, ওভেন ফেব্রিক তৈরি করার জন্য। তো আমি যদি ইয়ার্ন খালি একটা বিম ইনপুট দিয়ে রেখে দিই, তাহলে কি ওভেন ফেব্রিক হয়ে যাবে? আর লুম রান করে দিলাম, শেডিং মানে জাস্ট ফ্রেম গুলো লিফটিং লরিং হলো, কিন্তু ফ্রেমে যদি সুতা না থাকে তাহলে সুতা কি লিফটিং হবে, লরিং হবে? বুঝতে পারছো কিনা? সাপোজ এখানে বিমটা রেখে দিলাম আর এদিক দিয়ে কোনো ইয়ার্নকে পাস করলাম না, এখানে মাথাগুলো সব একসাথে আছে, এখানে নিচে রেখে দিলাম। এখন এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ার্নকে তো আমার এখানে ইনসার্শন করতে হবে, অর্থাৎ লুমে ইনপুট দিতে হবে, তাই না? এই ইনপুটের প্রসেস, অর্থাৎ এই যে যে ড্রয়িং, ডেন্টিং, পিনিং, যেটাকে আমরা তিনটা টার্মে বলতেছি, অর্থাৎ ড্রপারের ভিতর দিয়ে পাস করতে হবে, হিল্ডারের ভিতর দিয়ে পাস করতে হবে এবং রিডের ডেন্টের ভিতরে পাস করতে হবে। পাসিং এর প্রসেসটাকে বলতেছি আমরা লুমিং। বুঝতে পারছো? জি স্যার। হুম। আচ্ছা, এখন সাপোজ কোনো কারণে একটা অর্ডার আছে 10,000 মিটারের, এখন 2,000 মিটারের বিম তৈরি করছি আমি। 2,000 মিটার পরে এখন আমি কি করব? তখন বিম তো শেষ হয়ে যাবে। তখন আমার অর্ডারটা কমপ্লিট করতে গেলে সাপোজ একটা লুমকে আমি সিলেক্ট করছি, তখন কি করতে হবে? তোদের কি মাথায় কি আসে বলো দেখি। সাপোজ এই বিমটা শেষ হয়ে গেল 2000 নট নট দেওয়া যেতে পারে। তখন আমার আরেকটা নট দেওয়া যেতে পারে, নট দিতেই হবে। নরমালি একই ডিজাইন একই অর্ডার থাকলে সবসময় নটিংই করা হয়। এই নটিংটা করা হয় কোথায় সেটা এখন আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে ড্রপারের পিছনে এই যে ব্যাকটেস্ট প্রোডাক্টটা আছে না, দেখতে পাচ্ছ তোমরা? ব্যাকটেস্ট প্রোডাক্ট, সবার পিছনে যে ব্যাকটেস্ট প্রোডাক্টটা থাকে, এই পজিশনে ইয়ার্নগুলোকে কেটে দেওয়া হয়। সাপোজ এটা শেষ হওয়ার 1-2 মিটার আগে যখন দেখতেছি যে লুমটা শেষ পর্যায়ে চলে আসছে, তখনই 1-2 মিটার থাকতে এখানে আমরা লুমের এই ইয়ার্নগুলোকে লুমটা স্টপ করে ম্যানুয়ালি কেটে দিব। কেটে দেওয়ার পরে এটাকে অটো ড্রাই মানে বাই হ্যান্ড হাতে নটিং করা যায়। অনেক সময় লাগে, প্রায় দেখা যায় যে 24 ঘন্টা 48 ঘন্টা চলে যায় যদি ইয়ার্নের পরিমাণ বেশি থাকে। আর যদি নটিং মেশিনে নটিং করি তাহলে দেখা যায় 2 ঘন্টার মধ্যে আমরা 6,000 বা 7,000 বা 8,000 ইয়ার্নকে নটিং করে ফেলতে পারি। তো নটিং মেশিনটা সেট করার জন্য এখানে একটা ফ্রেম বসানো হয় প্রথমে, নটিং ফ্রেম। সেই ফ্রেমের উপরে যে এই পাশে লাস্ট প্রান্তটা আছে না, যেখানে কেটে দিলাম ব্যাকরেস্ট রোলারের নিচে, কেটে দিয়ে যে শেষ প্রান্তটা আছে যেটা লুমের মধ্যে অলরেডি আমাদের ড্রয়িং, ডেন্টিং, পিনিং করা আছে, এদিকে কিন্তু কাটি নেই কোথাও। কাটছি কোথায়? ব্যাক সাইডে, মানে যেখানে ইয়ার্ন ছিল সেখানেই কাটছি কিন্তু। আর নতুন করে ইনপুট দেওয়ার দরকার পড়বে না, কারণ আমি কাটছি পিছন সাইডে। এই পিছন সাইডে কেটে এখানে একটা ট্যাপ লাগাই দেওয়া হয় প্রথমে। ট্যাপ লাগিয়ে এরপর এটাকে কম্বিং করা হয়, চিরুনি দিয়ে আঁচড়িয়ে এটাকে একটা ফ্রেমের উপর সাজানো হয়। নতুন আরেকটা বিম আনা হয়, সেটা এখানে ইনপুট দিয়ে ওইটারও আরেকটা প্রান্ত আছে না, সেটাকে এটার উপরে সুপার ইম্পোজ করা হয়, একটার উপর একটা, দুইটা লেয়ারে সাজানো হয়। সাজানোর পরে নটিং মেশিনটাকে স্টার্ট দেওয়া হয়, লেফট থেকে রাইটে যেতে থাকে এবং একটা একটা ইয়ার্ন ও নট দিতে থাকে। চলো আমরা একটু নটিং প্রসেসটা দেখি। এই প্রসেসটাকে বলা হয় নটিং। এই যে নট মেশিন হচ্ছে এটা, স্টপলি নটিং মেশিন দেওয়া আছে এখানে।
এই যে নটিং যে ফ্রেমটা ইউজ করি বা স্ট্যান্ডটা ইউজ করি সেটা হলো এরকম, এবং নটিংটা কিভাবে করে সেটা আমরা একটু দেখি চলো। এটা লো ছিল সব চলা অবস্থায় কোনো কারণে যদি শেষ হয়ে যায়, এই যে ফ্রেমটাকে নিয়ে পিছনে সেট করা হয়, দেখছো লুমের এক সাইডে এটাকে সেট করা হইতেছে, এবং ওই যে যে শেষ প্রান্তটা আছে কেটে ফেলা হয়েছিল, নতুন বিমটার এক প্রান্ত প্রথমে দেওয়া হইতেছে, যেটা নিউ বিম যেটা ইনপুট দেওয়া হলো সেটার এক প্রান্তটা প্রথমে এই স্ট্যান্ডের উপরে এভাবে সাজানো হয়। একটা বাঞ্চ আকারে থাকে, দেন এটাকে কম্বিং করে টোটালি একবার ইন্ডিভিজুয়াল এই ফ্রেমের উপর এটাকে সাজানো হবে, দেন এটা সুপার ইম্পোজ করে উপরে আরেকটা লেয়ার দেওয়া হবে। সেটা হলো পুরোনো যে ইয়ানটা লুমে আছে সেটা কেটে রাখছে, সেটা কেটের উপরে সেট করা হবে, এরপর মেশিনটাকে রান করে দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল নটিং হবে। দেখো এটা হচ্ছে উপরের লেয়ারটা, যেটা লুমের ভিতরে অলরেডি আছে, সেখান থেকে কেটে রাখা হয়েছিল, বুঝছো? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, এই আরেকটা লেয়ার এখানে সুপার ইম্পোজ করা হচ্ছে, এটার উপর একটা সেট করা হচ্ছে, জাস্ট কিভাবে কম্বিং করে এরপর নটিং মেশিনটাকে রান করে দেওয়া হবে।
যে দুইটা লেয়ারে সাজানো হবে। দেন দেখো দুইটা লেয়ার হয়ে গেছে। এখন এটাকে ফিক্সড করে একটা কিন্তু বিমের লেয়ার আর একটা হলো উপর থেকে নিয়ে আসা হয়েছে, যেটা কিনা যে লুমে কেটে রাখা হয়েছিল ব্যাকরেস্টের কাছে, সেই লেয়ার। এই দুইটা লেয়ারকে একসাথে এখন এটাকে নটিং করা হবে মেশিনের মাধ্যমে। এই প্রসেসকে বলা হয় নটিং প্রসেস। এক্সট্রা ইয়ারটাকে, যেটা এক্সট্রা রয়ে গেছিল, এটাকে কেটে ফেলা হলো। এখন এই যে মেশিনটাকে সেট করে দেওয়া হবে ফ্রেমের উপরে। ওই ফ্রেমের ভিতর দিয়ে মেশিনটা চলতে থাকবে এবং ইন্ডিভিজুয়াল উপর থেকে একটা ইয়ার্ন নিবে, নিচে থেকে একটা ইয়ার্ন নিবে, ইন্ডিভিজুয়াল একটা করে ইয়ার্ন নিবে এবং সেটাকে নট দিবে। একটা একটা করে নটিং করে এই 6000 বা 7000 ইয়ার্নকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নটিং কমপ্লিট করে ফেলে। স্যার এটা কি ম্যানুয়াল প্রসেস, হাতে হাতে গিট দেবে এরকম? না 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 না, ও মেশিনটা অটোমেটিক নট দিবে। জাস্ট মেশিনটাকে বসানোর আগে এই প্রসেসটা ম্যানুয়ালি করে দিতে হয়, ওকে প্রিপেয়ার করে দিতে হয়, সুতাটাকে সেট করে দিতে হয়, দেন ও একাই নটিং দিয়ে যাবে। জাস্ট মেশিনটাকে একটা নির্দিষ্ট আরপিএম এ স্টার্ট করে দিলে মেশিনটা একাই সামনের দিকে চলতে থাকবে, অর্থাৎ পুরো উইথটা ক্রস করে চলে যাবে ওই ট্র্যাকে, নির্দিষ্ট ট্র্যাকে। এখানে কালার ওয়াইজ সেট করে দেওয়া যায় যে কতগুলো কালার পর পর কালার সহ কাউন্ট করে যায়। স্ট্রাইপ যদি হয় স্ট্রাইপ গুলো সহ কাউন্ট করে যেতে পারে। দেখছো যে ইন্ডিভিজুয়াল, এটা খুবই স্লোতে দেখানো হইতেছে, একেবারে ইঞ্চিং মোশনে। মেশিন স্টার্ট হয়ে গেছে, মেশিন একাই চলতেছে, দেখছো? এই যে উপর থেকে একটা ইয়ার নিচ্ছে, নিচে থেকে একটা ইয়ার নিচ্ছে এবং এটাকে নট দিয়ে দিয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা। এটা স্পিড ভেরিয়েবল করা যায়, স্পিডটাকে কম বেশি করা যায়। বুঝতে পারছো? এই প্রসেসটাকে বলতেছি আমরা নটিং প্রসেস। এখন অটো ড্রয়িং মেশিনে চলে আসছে। এটা শুধু নটিং না, একেবারে ড্রয়িং ডেন্টিং সহ একসঙ্গে অটো ড্রয়িং মেশিন আসছে। এটা আকিজে আছে, আরো কয়েকটা জায়গায় আসছে মনে হয়। তো আমি যেটুকু জানতে পারছি আকিজে আছে। ম্যাক্সিমাম জায়গায় এখনো ম্যানুয়াল ড্রয়িং ডেন্টিং ইউজ করতেছে, যদিও আমাদের এই লেবার কস্ট অনেক কম। এই জন্য একটা ড্রয়িং ডেন্টিং, ম্যানুয়াল ড্রয়িং ডেন্টিং প্রসেস মানে লোমের ইনিশিয়াল অবস্থায় যেটা করা হয়, ম্যানুয়াল ড্রয়িং ডেন্টিং এ প্রায় 8 থেকে 12 ঘন্টা সময় লাগে একটা পুরো সেট রেডি করতে, একটা লুমকে রেডি করতে। আর অটো ড্রয়িং ডেন্টিং এটা অনেক কম সময় লাগে, হ্যাঁ 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু ঘটনা হলো অটো ড্রয়িং ডেন্টিং এ কিছু অনেক সময় এরর হয়। একটা স্ট্রাইপ বা একটা চেকের মধ্যে একটা সুতা যদি কম হয়ে যায়, সেটাকে আবার নতুন করে ড্রয়িং ডেন্টিং করতে হবে, কারণ সেটা আর ওখানে ইনপুট দেওয়া পসিবল হয় না। হুম, তো এই একটা প্রবলেম হয়। আর যদি আমরা ক্লাসিফিকেশনে চলে যাই, আচ্ছা এটা তোমরা নিজেরাও একটু দেখো। আর ক্লাসিফিকেশনে যদি চলে যায়, ক্লাসিফিকেশন অফ লুম, হ্যান্ডলুম এবং পাওয়ার লুম, আমরা এটা দুইটা ভাগে ভাগ করছি। হ্যান্ডলুমের ভিতরে ছিল প্রিমিটিভ লুম বা থ্রো শাটেল লুম, ফ্লাই শাটেল লুম ছিল। দেন ফ্লাই শাটেলকে দুইটা ভাগে ভাগ করেছে, পিট লুম এবং ফ্রেম লুম। এগুলো সব কনভেনশনাল লুম, অনেক মানে কি বলে এনসিয়েন্ট টাইমে এই লুম গুলো ছিল। পিট লুম মানে গর্তের ভিতরে লুম ছিল। ফ্রেম লুম একটা ফ্রেম তৈরি হয়েছিল ফার্স্ট, সেই ফ্রেমে যে লুমটা ছিল সেটা সেমি অটোমেটিক লুমের মধ্যে ছিল চিত্তরঞ্জন লুম, স্যালভেশন আর্মি এবং হ্যাটাসলে। এরপরে পাওয়ার লুমে যখন আমরা চলে আসলাম, পাওয়ার লুমের ভিতরে দুইটা ভাগে ভাগ করছে, একটা কনভেনশনাল শাটেল লুম আর একটা হচ্ছে মডার্ন অথবা শাটেল লেস লুম। শাটেল লুমটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অর্ডিনারি এবং অটোমেটিক। এগুলো ডিটেইলস আমাদেরকে উইভিং ওয়ানে পড়াবে প্রত্যেকটা লুমে, হ্যাঁ। আর মডার্ন অথবা শাটেল লেস লুম গুলোর মধ্যে আছে প্রজেক্টাইল অথবা মিসাইল লুম, রেপিয়ার লুম, জেট লুম এবং মাল্টিফেজ লুম। রেপিয়ারকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ফ্লেক্সিবল রেপিয়ার এবং রিজিড রেপিয়ার। জেট লুমটাও দুইটা টাইপের, এয়ার জেট এবং ওয়াটার জেট। মাল্টিফেজও দুইটা টাইপের, ফ্ল্যাট মাল্টিফেজ এবং সার্কুলার মাল্টিফেজ। এইটুকুই যথেষ্ট, এর বেশি আর পড়তে হবে না তোমাদের। এগুলো ডিটেলসে যেতে হবে না, এগুলো সব পরবর্তীতে উইভিং ওয়ানে তোমাদের ডিটেলস আছে। আমরা জাস্ট একটু জাস্ট আইডিয়ার জন্য এগুলো দেখাই দিচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ ওএফটি ইনসারশন সিস্টেম। যে ওএফটি ইনসারশন হচ্ছে, এটা বিভিন্ন ভাবে হতে পারে। শাটলের মাধ্যমে হতে পারে, প্রজেক্টাইলের মাধ্যমে হতে পারে, রেপিয়ার হতে পারে, রিজিড অথবা ফ্লেক্সিবল, এয়ার জেট এবং ওয়াটার জেট। এইভাবে মূলত ওএফটি ইনসারশন হয়ে থাকে। ওএফটি বলতে ফিলিং ইয়ার্ন, ফিলিং ইয়ার্ন এবং ওএফটি সেম টার্ম। দেখো এখানে শাটলের মাধ্যমে ওএফটি ইনসারশনটা দেখানো আছে। যেটা সেটা হলো একটা শাটল, দেখতে পাচ্ছ কিনা? ইয়ার্নটাকে দুইটা লেয়ারে ডিভাইড করার পরে এই ডিভাইডেশনে এখানে গ্যাপ সৃষ্টি হয়েছে, যে শেড ক্রিয়েট হয়েছে, শেডের ভিতর দিয়ে এই অর্থাৎ এই শাটলের মাধ্যমে আমরা ইয়ার্নটাকে পাস করতেছি ওএফটি এর আরেকটা ইয়ার্ন। এই ইয়ার্নটাকে বলতেছি আমরা ফিলিং ইয়ার্ন অথবা ওএফটি ইয়ার্ন। একটু আগে আমরা একটা ভিডিও দেখতেছিলাম ছোট্ট, মনে আছে কিনা দেখো তো। এখানে দেখো হোয়াইট কালারের একটা ইয়ার্ন আছে না? এই যে হোয়াইট কালার একটা ইয়ার্ন হরাইজন্টালি ইনপুট হইতেছে, লেফট থেকে রাইটে আসতেছে, দেখতে পাচ্ছ? এই ইয়ার্নটাই হচ্ছে ওএফটি ইয়ার্ন আমাদের। বুঝতে পারছো? এবং যে ফ্রেমের মাধ্যমে আমরা
যে ফ্রেমের মাধ্যমে দেখো দুইটা লেয়ারে ডিভাইড করতেছি, সেই ফ্রেমটা হচ্ছে হিল ফ্রেম। এবং এই যে ফিলিং ইনসার্শন, হোয়াইট কালার একটা ইয়ার্ন আমরা লেফট থেকে রাইটে ইনসার্ট করতেছি, অর্থাৎ লুমের উইডথ বরাবর, ফেব্রিকের উইডথ বরাবর ইনসার্শন করতেছি, সেই ইয়ার্নটাকে বলতেছি আমরা ওয়েফট ইয়ার্ন অথবা ফিলিং ইয়ার্ন। এটা ইনসার্শন হয় কখন? যখন রিডটা এই পজিশনে থেকে পিছনে থাকে, ফ্রেমের কাছাকাছি তখন ইনসার্শন হয়ে যায়। দেন এই ইনসার্শনের পর এদিকে কাটার থেকে কাটারের মাধ্যমে এটা কেটে দেওয়া হয়, এবং এরপর এই রিডের মাধ্যমে এটাকে বিট আপ করে ফেল অফ দ্য ক্লথ, অর্থাৎ যে পর্যন্ত এর আগে কাপড় হয়ে আছে সেই পজিশনে পজিশনিং করে দেওয়া হয়। এটা এটা একটা উইভিং এর লুম সাইকেল। এইভাবে একটা লুম সাইকেল কমপ্লিট হয়, কন্টিনিউয়াস এভাবে চলতে থাকে উইভিং প্রসেস। বুঝতে পারছো কিছু? কনভেনশনাল মেশিন গুলো অনেকটা এরকম ছিল, আর উইভিং শেডে গেলে এরকম দেখতে পারবো অসংখ্য লুম একটা শেডে। বলো, লুমিং নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আমাদের সিলেবাস শেষ, আরেকটা ক্লাস নেব, এত ক্লাস নিতে পারবো না। এই যেখানে একটু ইয়ে আছে সেটা হলো রিড স্পেস। দেখো, এই যে যেখানে ছিল এখানে, আচ্ছা একটু বাকি আছে, একটু শেষ করে দিই। সেটা হলো যে টাইং ইন অথবা নটিং, যেটা ইট মিনস জয়নিং অফ নিউ উইভার্স বিম, যেটা বলে ফেললাম যে নিউ উইভার্স বিম, একটা বিম শেষ হওয়ার পরে সেম অর্ডার যদি থাকে তো আরেকটা বিমকে যখন আমরা জয়েন করাই তখন এই জয়নিং এর প্রসেসটাকে নিউ উইভার্স বিম ইয়ার্ন টু দ্য ওল্ডার ওয়ান টু পাস দ্য ইয়ার্ন থ্রু ড্রপার হিল ফ্রেম এন্ড রিড টু ফ্যাসিলিটেট দ্য উইভিং প্রসেস। অর্থাৎ উইভিং প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য আমরা একটা বিম শেষ হওয়ার পরে সেম অর্ডার থাকলে, সেম কনস্ট্রাকশন থাকলে আরেকটা বিমকে নটিং করে সেই নটিংটাকে জাস্ট আস্তে আস্তে পাস করে দেওয়া হয়। নটিং পাস হয়ে গেলে পাস করা হয় কোথা দিয়ে? ওই যে পিনিং যেখানে আছে ওই দিক দিয়ে ওই নটটাকে পাস করে দেওয়া হবে, কারণ ওখানে একটা নট ক্রিয়েট হবে। এবং এরপরে জাস্ট সামনে পুল করলে যে ইয়ার্নটা আগে ছিল, ওল্ড ইয়ার্নটা ছিল, সেটাকে পুল করলে সামনের দিকে, পিছনের ইয়ার্নটা আস্তে আস্তে নিউ ইয়ার্নটা চলে আসবে সামনে। তো এই নটিংটা পাস করার পরে দেন উইভিং প্রসেস আবার চালু করে দেওয়া হয়, আবার স্টার্ট করা হয় সেম ভাবে। তো এই প্রসেসটাকে আমরা বলতেছি, এই জয়নিং এর প্রসেসকে বলা হয়, নট দেওয়ার প্রসেসকে বলা হয় নটিং অথবা টাইং ইন। এখন প্রশ্ন হলো, যদি অর্ডার চেঞ্জ হয়ে যায়, কনস্ট্রাকশন চেঞ্জ হয়, সাপোজ এর আগে ছিল 6000 ইয়ার্নের একটা ফেব্রিক তৈরি করবো, এখন সাপোজ 8000 ইয়ার্নের, বা দেখা যায় যে আরো বেশি ইয়ার্নের 8400 ইয়ার্নের একটা ফেব্রিক তৈরি করবো, যেটা টোটাল ইন্স 8400 বা 7800, যাই হোক। তো আগে ছিল সাপোজ 5000, 6000। এখন কি করব? এখন যেটা করতে হবে সেই ক্ষেত্রে আমাদেরকে কি হয়, এই গেটিংটা ওয়ান অফ লুমিং প্রসেস সেম, অর্থাৎ আমাকে আবার ওই ড্রয়িং করতে হবে, ডেন্টিং করতে হবে, পিনিং করতে হবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ার্নকে পাস করতে হবে। যেহেতু এখানে আমার আগের কোনো ইয়ার্ন আমি এখানে ইউজ করতে পারতেছি না, আগের সব ইয়ার্ন কেটে ফেলা হয়, কেটে লোমটাকে আবার একটা নতুন যেরকম লোম থাকে ইনস্টলেশনের সময় সেরকম করে লোমটাকে ক্লিন করে ফেলা হয়। দেন একটা বিমকে রেডি করে নিয়ে আসা হয়, ফ্রেম গুলোকে, যে আমাদের যে ফ্রেম থাকে, রিডটাও এক্সট্রা থাকে, এগুলো এনে লুমে সেট করা হয়। অর্থাৎ এই ড্রয়িং, ডেন্টিং, পিনিং প্রসেসটাকে সাপোজ আলাদা একটা রুমে, ড্রয়িং রুম বলে, রুমের পাশেই থাকে, সেই রুমে এটাকে সেট করা হয়। সেট করে একটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে স্ট্যান্ডের উপরে এগুলোকে হ্যাঙ্গিং অবস্থায় ড্রয়িং করা হয়, ডেন্টিং করা হয়, পিনিং করা হয়। তিনটা প্রসেস কমপ্লিট করে বিম সহটাকে একটা ট্রলির মাধ্যমে নিয়ে এসে লুমে ইনসার্ট করা হয়। এই ইনসার্শন প্রসেসকে বলা হয় গেটিং। So when a new design of it is to be set on the loom, then some changes have to be performed to the loom settings and others, that is called gating. এই প্রসেসটাকে বলা হয় গেটিং। অর্থাৎ ফুল অ্যারেঞ্জমেন্টটাকে আমি আবার নতুন করে লুমে ইনপুট দিব, সেই প্রসেসটাকে বলে গেটিং। বুঝছো? ওয়ান অফ দ্য লুমিং প্রসেস, গেটিং। আচ্ছা স্যার, এখানে যে ওই যে ইলেকট্রিকের কথা যেটা বলতেছিলেন যে 500 ইয়ান, 5000 ইয়ান, 6000 ইয়ান, ওগুলো কি স্যার ওয়েভ ইয়ানের নাম্বার আর কি? ও ও ওয়ারপিয়ান, নাম্বার অফ ওয়ারপিয়ান। এই যে দেখো আচ্ছা, এখানে একটা ইয়ার্ন ওয়ার্ড। দেখানো আছে না, একটা ইয়ার্ন, একটা ইয়ার্নকে এদিক দিয়ে ড্রপ ওভার পাস করতেছে, এখানে একটা মাত্র মানে হিল পাস করতেছে, এবং ডেন্টের একটা ডেন্ট দিয়ে পাস করা হয়েছে, তাই না, রিডের জি একটা স্যার। ইয়ার্ন। কিন্তু এখানে যদি 6000 ইয়ার্ন থাকতো, এই পাশ থেকে এই পাশে টোটাল একটা বিমে 6000 ইয়ার্ন থাকে না, বা 8000 ইয়ার্ন থাকে, তো 6000 বা 8000 ইয়ার্নকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়াল এইভাবে পাস করা হইতো প্রত্যেকটাকে। এই পাসিং এর প্রসেসকেই বলা হয়
এই টোটাল পাসিং এর প্রসেসকে বলতেছি looping, আর ইন্ডিভিজুয়াল এই ড্রপ ওয়্যার পাসকে বলতেছি পিনিং, দেন ড্রাফটিং অথবা ড্রয়িং, দেন হচ্ছে ডেন্টিং। স্যার বুঝছো? আমার এখানে প্রশ্ন একটা হচ্ছে ইয়ান দেখানো এখানে আছে, বলো। এখানে যদি হচ্ছে বলা হয় যে ওয়ার্প ইয়ার্নের সংখ্যা বাড়াইতে, তো ওইটার হুম, জন্য কি নটিং দিলে হবে? ওয়ারপিএন এর সংখ্যা বাড়াইলে নটিং হচ্ছে না, কিন্তু আমি কিন্তু ওয়ারপিএন নিয়েই কথা বলছি সমস্ত কিছু। আচ্ছা সাপোজ মানে স্যার, এখানে বিম আছে 6000 ইয়ার্নের একটা বিম আছে, এরপরে যে বিমটা সেকেন্ড বিম এটা ছাড়া নতুন, এটা ওল্ড বিম ধরে নিলাম, তো নিউ বিমের ভিতরে সাপোজ 8000 ইয়ার্ন আছে। তো 8000 ইয়ার্ন থাকলে তখন তো আমাকে নতুন করে এটার সাথে ম্যাচ করতেছে না, তখন তো নতুন করে আমাকে ড্রয়িং ডেন্টিং পিনিং করতেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যদি কনস্ট্রাকশন সেম থাকে এবং হিল ফ্রেমের সংখ্যাও যদি সেম থাকে, সাপোজ এর আগে প্লেন উইপ করছে, এখন টুইল উইপ চলে আসছে, টুইল উইপ হলে ফ্রেমের আমার এই ইয়া চেঞ্জ করতে হবে, মানে এই যে আমার যে ড্রয়িং এর যে সিরিয়াল ছিল এটাও চেঞ্জ করতে হয়। অর্থাৎ ড্রয়িং সাপোজ 1 নম্বর ফ্রেমে একটা দিছি, 2 নম্বর ফ্রেমে আরেকটা দিছি, 3 নম্বর ফ্রেমে একটা দিছিলাম, 4 নম্বর ফ্রেমে 4 নম্বরটা দিছিলাম। ইয়ার্ডের নাম্বারিং আছে না, সাপোজ এই কোনার যে ইয়ার্নটা লাস্ট প্রান্তের এই এইডস, এই প্রান্তের ইয়ার্নটা যদি 1 নম্বর হয়, তাহলে এই প্রান্তের ইয়ার্নটা 6000 নাম্বার, যদি 6000 ইয়ার্ন থাকে, তাই না? বুঝতে পারছো কিনা? এই যে জি যে একটা স্যার। ফ্ল্যাঞ্জ আছে, এই ফ্ল্যাঞ্জের এই প্রান্তটার ইয়ার্ন যদি 1 নম্বর ইয়ার্ন হয়ে থাকে, তাহলে এই প্রান্তে শেষ প্রান্তে যে ইয়ার্নটা আছে সেটার ইয়ার্নের নাম্বার যদি আমি নাম্বারিং করি, তাহলে কি হবে? এটা 6000 নাম্বার হবে। তো 1 আর 6000 এগুলোর প্রত্যেকটাকেই তো একটা সিরিয়ালি এখানে এই উইভিং এর ডিজাইন অনুযায়ী, অ্যাকর্ডিং ডিজাইন অনুযায়ী আমাদেরকে ইনসার্ট করতে হয়। বুঝতে পারছো কিনা? তো যখন ইনসার্ট করতে হবে, তখন যখন নাম্বার বেড়ে যায় এবং ডিজাইন চেঞ্জ হয়, তখন কিন্তু আর আগের সিরিয়ালে হয় না, সিরিয়াল চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো? তো সিরিয়াল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, এই সিরিয়ালটা চেঞ্জ হবে এই জন্যই, সিরিয়াল চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই মূলত আমাদেরকে এখানে নতুন করে আবার ইন্ডিভিজুয়াল ড্রয়িং ডেন্টিং পিনিং করতে হয়, অর্থাৎ আগেরটা আর কাজে লাগে না। কিন্তু যদি সেম ডিজাইন হয়ে থাকে, অর্থাৎ সেম কনস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে তো এটার পিছনে যে আরেকটা বিম এনে নটিং করে দিলেই হয়ে যাবে। 6000 জায়গায় যদি 6200 হয়, তখন আর অসুবিধা হয় না, যদি সেম কনস্ট্রাকশন হয়ে থাকে। ওই 200 ইয়ানটাকে সাইড দিয়ে শুধু ওই 200 ইয়ানটাকে আমাদের ড্রয়িং ডেন্টিং পিনিং করলে হবে। আর বাকি এই যে 6000 আছে, 6000 গুলো নটিং করে দেওয়া হয়, যদি সেম কনস্ট্রাকশন হয়ে থাকে, সেম ডিজাইন হয়ে থাকে ফেব্রিকের। বুঝছো কিনা? স্যার স্যার এখানে যে নতুন করে যে 200টা সাইড দেওয়া হবে, ওই 200টার জন্য কি ওই রিডে ডেন্ট থাকবে বা হচ্ছে হ্যাঁ, রিড এক্সট্রা? চেঞ্জ করতে হবে, অবশ্যই রিড চেঞ্জ করতে হয় তখন, আচ্ছা স্যার, রিড চেঞ্জ এটাই করতে বলছি হয়। স্যার, যদি হ্যাঁ, রিড হ্যাঁ, চেঞ্জ করতে হয় তাহলে তো স্যার পুরো লুমি আবার নতুন করে তৈরি হ্যাঁ, করতে নতুন হবে করে না? না, রিডটা চেঞ্জ করতে হলে তখন কি করে জানো? যদি রিড মানে ইপিআই চেঞ্জ হয়, তাহলে রিড চেঞ্জ হয়, কারণ হলো ইপিআই চেঞ্জ হলে রিড চেঞ্জ হবে, ইপিআই চেঞ্জ হলে রিড চেঞ্জ হবে, কারণ ইঞ্চ পার ইঞ্চ অনুযায়ী এখানে ড্যান্ড গুলোকে সাজানো আছে। অর্থাৎ ড্যান্ডের থিকনেস, ড্যান্ডের যে যেখানে ডেনসিটি আছে, ডেনসিটিটা মূলত আমাদের ইপিআইটা মেজার করা হয়। অর্থাৎ ইপিআই যখন আমাদের কমে যায়, অর্থাৎ ইঞ্চ পার ইঞ্চ কমে যায়, তখন রিডটা অনেক ফাঁকা ফাঁকা থাকবে। আবার ইপিআই যখন অনেক বেশি হবে, হাইলি ডেন্স ফেব্রিক তৈরি করব, অর্থাৎ প্রত্যেক ইঞ্চিতে যদি 200 বা 180 ইয়ার্ন থাকে, তখন কিন্তু আমাদের এখানে রিডের ড্যান্টের ডেনসিটি বেড়ে যাবে। বুঝতে পারছো কিনা? তখন রিড অবশ্যই চেঞ্জ করতে হয়। সাপোজ 6000 ইয়ার্ন দিয়ে আমি একটা ইপিআই তৈরি করতেছি 120, এরপরে যদি 100 ইপিআই হয়, তখন কিন্তু আবার রিড চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে কোনো প্যারামিটার যখন চেঞ্জ হচ্ছে, তখনই আমাদের এখানে কোনো না কোনো এলিমেন্টকে চেঞ্জ করতে হচ্ছে, এবং তখন এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। আর আর যদি তখন তো এভরিথিং স্যার সেম খালি থাকে, নটিং দিয়ে হবে না? হ্যাঁ, তখন নোটিং দেওয়া হবে না, তখন আমাদেরকে ড্রয়িং ডেন্ডিং করতে হবে। কিন্তু যদি সবকিছু সেম থাকে, অর্থাৎ ইপিআই ও সেম আছে, সেম কনস্ট্রাকশন, সেম ডিজাইন, এবং দেখা যায় যে হিল ফ্রেমের সংখ্যাও সেম আছে এবং সেম নাম্বারিং এ দিলে আমার কোনো অসুবিধা নেই, সেম ডিজাইন যেহেতু, তখন আবার দেখা যায় আমাদের বিমের সুতার সংখ্যাও সেম আছে, অথবা অল্প কিছু কম বেশি, কিন্তু বাকি এভরিথিং সেম আছে, তখন কিন্তু আমরা চাইলেই আমরা নটিং করে দিতে পারি, যখন সেম এভরিথিং সেম। এই জন্য আমরা বলছি কিন্তু সেম অর্ডার, মানে একই অর্ডারে কিন্তু একই একই কনস্ট্রাকশন, একই ডিজাইন চলতে থাকে। নর্মালি একটা অর্ডারে, যেমন একটা অর্ডারে আমাকে বললো প্লেট তৈরি করে দিবে 100 ইপিআই এর 6000 মিটার, অথবা 60,000 মিটার বা 1 লক্ষ মিটার। তো 1 লক্ষ মিটার কিন্তু আমার সেম ভাবে তৈরি হবে কন্টিনিউয়াস। তো একটা বিম শেষ হলে আরেকটা বিম নটিং করে দিব, বাস ওইটা শেষ হলে আরেকটা নটিং করে দিব। কিন্তু যদি ডিফারেন্ট কনস্ট্রাকশন হয়ে থাকে, আলাদা কনস্ট্রাকশন, অর্থাৎ আলাদা এখানে স্পেসিফিকেশন চলে আসছে, এখানে দেখা যায় যে ইপিআই চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে নাম্বার অফ টোটাল নাম্বার অফ মানে ইয়ার্ন চেঞ্জ হয়ে গেছে, তখন তো আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তখনই আমাদেরকে কি করতে হবে? ড্রয়িং ডেন্টিং পি নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ইয়াতে চলে যেতে হবে, গেজিং এ চলে যেতে হবে, তখন আর আমরা নটিং এ পারবো না। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আর এগুলো ল্যাবে দেখাইলে আরো ভালো হইতো, ল্যাবে খুব ক্লিয়ার হইতা। যাই হোক, তোমরা নিজেরা একটু স্টাডি করো, ভিডিও অ্যানিমেশন দেখে ফেলো, তাহলে আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যেখানে দেখো ওই যে রিড স্পেস আছে, হ্যাঁ, রিড স্পেসটা ক্যালকুলেশন করা হয় টোটাল ইঞ্চ যদি হয়ে থাকে, সাপোজ ধরে নাও যে টোটাল ইঞ্চ আছে কত, 6000 সাপোজ ধরে নিই, এবং রিড কাউন্ট যদি দেওয়া থাকে 100 কাউন্টের একটা রিড আছে, রিডের কাউন্ট দেওয়া আছে 100, তাহলে
এই রিড কাউন্ট দিয়ে যদি আমি টোটাল কে ডিভাইড করি তাহলে আমাদের রিড স্পেস চলে আসে, অর্থাৎ কতটুকু জায়গা অকুপাই করছে এখানে ইয়ার্নের মাধ্যমে সেটা চলে আসবে। স্পেস অকুপাইড বাই দ্য রিড ইন এ লুম ইজ কল্ড রিড স্পেস। বুঝতে পারছো যে কতটুকু জায়গা এখানে রিড নিয়ে আসে এই লুমটাতে, সেটা ক্যালকুলেশন করতে পারবো আমরা টোটাল ইন্টস এবং রিড কাউন্ট যদি আমাদের জানা থাকে। আর রিড কাউন্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো টোটাল ইন্টস এবং ফেব্রিকের উইডথ যদি দেওয়া থাকে সেখান থেকে, অর্থাৎ টোটাল ইন্টস যেটা আছে, অর্থাৎ টোটাল ইন্টস যদি হয়ে থাকে সাপোজ 6000 বা 8000, সেটার সঙ্গে সেটাকে যদি আমরা ফেব্রিকের উইডথ দিয়ে ভাগ দিই, যে ফেব্রিকের উইডথ বলে দেওয়া আছে সাপোজ 62 ইঞ্চ, তো 62 ইঞ্চ দিয়ে ভাগ দিলে আমরা রিড কাউন্ট পেয়ে যাব। রিডের উইডথ অফ ওয়ার্ক ইন দা রিডের ভিতরে যতটুকু উইডথে আমাদের ওয়ার্ক ইয়ার্ন আছে সেটা হলো রিড উইডথ। লুম উইডথ হচ্ছে ম্যাক্সিমাম উইডথ অফ দ্য ফেব্রিক, মানে ম্যাক্সিমাম কতটুকু উইডথের ফেব্রিক আমি ওই লুমে তৈরি করতে পারবো ইন দ্য ক্লথ রোলার। অর্থাৎ এখানে ক্লথ রোলার বলতে ওই লুমটার ক্যাপাসিটি মেনলি অ্যাকচুয়ালি, যে ম্যাক্সিমাম কতটুকু উইডথের ফেব্রিক আমি এটাতে তৈরি করতে পারবো সেটা হচ্ছে আমাদের লুম উইডথ। গ্রে উইডথ হচ্ছে আফটার ফেব্রিক ফরমেশনের পরে ফেব্রিকটা যখন রিল্যাক্স কন্ডিশনে আসতেছে ইনসেকশন সেকশনে, সেখানে যে উইডথটা পাবো সেটা হচ্ছে গ্রে উইডথ। এবং ফিনিশড উইডথ হচ্ছে ফিনিশিং এর পরে এটা উইডথ আস্তে আস্তে শ্রিঙ্ক করে, কমে আসে। সাপোজ 62 ইঞ্চ যদি আমাদের এখানে গ্রে উইডথ হয়ে থাকে, এটা ফিনিশিং এর পরে গিয়ে দেখো 57 ইঞ্চ চলে আসছে, সেটা হচ্ছে আমাদের ফিনিশড উইডথ। ফিনিশিং এর পরে যে উইডথটা আমরা পেয়ে থাকবো সেটা। হ্যাঁ শিবলি শুনতে পাচ্ছ? জি স্যার। ঘুমাইতেছো নি? না স্যার। আচ্ছা এখন বলো, এই হচ্ছে আমাদের মোটামুটি এগুলো এত মেজর কিছু না, বাকি একটু নিজেরা দেখো, স্টাডি করো। বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এগুলো পড়ে নিও। ফেব্রিক ডিজাইন, মেজর রেফারেন্স পয়েন্টস, অর্থাৎ লুমের কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড কিভাবে বুঝবো। লুমের যেদিকে বিম থাকে সেটা কি ফ্রন্ট সাইড না ব্যাক সাইড? যেদিকে বিম দিই আর যেদিকে ফেব্রিক পাই কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড? যেদিকে আমরা ফ্রন্ট সাইড, এই যে এখানে যেরকম যেদিকে ফেব্রিকটা পাওয়া যাচ্ছে, ফেব্রিক প্রডিউস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ রিড যেদিকে থাকে সেটা হচ্ছে লুমের ফ্রন্ট সাইড। আর ব্যাক সাইড হচ্ছে যেখানে আমরা মানে বিমটাকে ইনপুট দেই, উইভার্স বিমটাকে ইনপুট দেই, সেটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লোজ করব। স্যার অনেকে একটা কোশ্চেন করতেছে, আপনাকে বলো জিজ্ঞাসা বলো করব। বলো বলো স্যার আমাদের রেজাল্টটা কবে দিবে স্যার? কোনো সম্ভাব্য One to তারিখ আছে result? কিনা? 1 to result এই মাসের মধ্যে হওয়ার কথা। স্ক্রুটিনি চলতেছে, টেবুলেটরও ঠিক করা আছে, জি 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 স্যার। প্রসেসিং আছে। হ্যাঁ আশা করতেছি এই মাসের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি মেজর কোনো প্রবলেম না হয়। হ্যাঁ ওই যে একটু আগে ওইটা নিয়ে রেজাল্টের ব্যাপারে আর কথা আমাদের পরীক্ষার হইতেছিল। ব্যাপারে স্যার কিছু জানানো হয়েছে কি? না পরীক্ষার ব্যাপারে কিছু জানি না, কিছু জানা নাই, অফিসিয়ালি কিছু জানি না এখন পর্যন্ত। আর কিছু বলো, তাহলে শেষ করি। ক্লাসরুমে এটা নাই, আচ্ছা দিয়ে দিব ইনশাআল্লাহ। এই সাইফুল তুমি মনে করে দিও, ভুলে গেলে। আমি একটু এখন অন্য জায়গায় চলে যাবো একটা কাজে, তারপরে তুমি আমাকে অন্য সময় মনে করে দিও। তোমরা সিআর রাজার আছে, দিয়ে দিব জি ইনশাআল্লাহ স্যার, আজকে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে শেষ করি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।